সকালে নবনীর 3 ফুপু এলো নবনীদের ঘরে। বারান্দার চৌকিতে বসে 3 জন মিলে আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে লাগলো। সবার এক কথা, তাদের ভাই তাদের পর হয়ে গেছে। কোনোদিন ভাইয়ের থেকে তারা কোনো আর্থিক সাহায্য পায় না। নবনীর ছোট ফুপু হাবিজা বানু চৌকিতে শুয়ে বিলাপ করে বললেন, বাপ মা মরে যাওয়ার পরে এই ভাই আইছিল আমাগো 3 বইয়ের গার্জিয়ান। হে ভাইয়ের আমাগোর কোনো দায়িত্ব পালন করে নাই। আমার বড় পোলা মাজিনদারে বিদেশে দেওয়ার সময় এই ভাইয়ের কাছে আইছিলাম 50,000 টাকার লগে। এই ভাইরে আমারে 20,000 টাকা দিছে। এই নিয়ে আইছিল ভাইয়ের দায়িত্ব। আপনারাই কই গো? এত ঈদ যাই কোনোদিন আমাগো পোলা মাইয়ের একটা কাপড় কিনা দেয় না। নিজের পোলা মাইয়া ঠিকই দেয়, বড় ক্লাসে পড়াই। আমাগো বেলায় খালি অভাব দেখা দেয়। চৈতালি হেসে বলল, আপা গার্ডিয়ান হবে নাকি গার্জেন হবে? নবনী কটমট করে তাকালো বোরেদের দিকে। চৈতালি হেসে বলল, মেজো ফুপু কাপড়ের আঁচলে নাক মুছে বলল, আমার মাইয়া সুমাইরারে বিয়ে দেওয়ানের কালে এই ভাইয়ারে কতবার কইলাম মাইয়ার বড় ঘরে বিয়া হইতাছে, স্বর্ণের চেন যেন আমার জামাইরে দেয়। এই ভাইয়া দিল না। আমার মাইয়ার জামাইরে একটা হাতের আংটি দিয়া আইছি, আমার মুখ ছোট কইরা দিছে। নবনী আটকে উঠল এসব শুনে। তার বাবার যে আর্থিক অবস্থা, তাতে ফুপুরের জন্য এটুকু করতেও তার বুকে মাটি লেগে যাওয়ার কথা। নবনীর ভীষণ কান্না এলো হাসি মারিরও। বারান্দায় পা ছড়িয়ে বসে বলল, সবাই আমার বিরোধিতা করতে আসছে, অথচ আমার বইনারা সবার অবস্থা ভালা, সবার এখন পাকা বাড়ি। আমার অবস্থা গ্রামের মানুষ সবাই তো জানেন। কই কোনোদিন তো আমার একটা বইন আমারে জিগাইল না, ভাই আজকে কি খাইছস? আমি যে পোলা মাইয়া লইয়া দিনে একবেলা খাইয়া দিন কাটাইছি, কেউ একদিন খবর লইতে আসে নাই। বইনেগো কথা কইতো মনে পড়তো না, বইনেগো টাকা পয়সার জন্য না, এমনই মনে পড়তো এক মায়ের পেটের ভাই বোন। তো বইন করে ফোন করতাম মাঝে মাঝে, কেউ আমার ফোন ধরতো না, হয়তো মনে করতো গরিব ভাই যদি টাকা পয়সা চাই। বইনগো বিয়ে দেওয়ানোর সময় আব্বার মেলা জায়গা জমি বিক্রি করছে। এই ভিটামাটি আর রাস্তা উল্টা পাশের জমি কিছুই ছিল না। তারপরে আমি আব্বাই মারা যাওয়ানোর পরে বইনগরে জমি ভাগ কইরা দিছি রাস্তার ওই পার দিয়ে, অথচ আব্বাই আমগরে বইনগো সামনে কয়ে গেছে এখন থেকে বইনগরে আর যেন কোনো জমি না দিই। আমি দিচ্ছি বইনরে যাতে কোনোদিন না কইতে পারে ভাই তাদের ঠকাইছে। ওর পোলারে বিদেশে দেওয়ানোর সময় আমি 20,000 টাকা দিছি আর ফেরত নেই নাই। এ যে হাবিবা, এর জমি কিনানোর সময় 30,000 টাকা ধার করে দিছি, ফেরত দেয় নাই। ও আরো আমি চাই নাই। আমি আর কি করতাম আপনারা কন তাইলে? কি মিয়া, মাইয়ারে খুদাইয়া দিল কেন? শুনছি মাইয়ার নাকি কার লগে লাইন আছিল। হাসিমালি রেগে যায়, মানুষের সাথে ঝগড়া লেগে যায়। গ্রামে প্রাইমারি স্কুলে সেলাইয়ের কাজ শেখানো হচ্ছে। নবনীও সেখানে সেলাই শেখে। বিকালে শুরু হয় আর সন্ধ্যায় শেষ হয়। এলাকার ছেলেরা নবনীকে দেখলে শীষ বাজায়। সেদিন বিকেলে একজন নবনীর পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিল, আরে আমাদের গ্রামের মিস বিউটিফুল যাচ্ছে রে। একজন বলল, মিস না মিসেস। সবাই হাসতে লাগলো।
পরদিন আবারও নবনী আসার সময় একজন গান ধরল। মিস না মিসেস, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। তারপর দিন যাওয়ার সময় একজন মেলার কার্টুনের মতো করে নবনীকে বলল, নবনী, আমাদের সাথে গল্প করবে না নবনী? নবনীর বুক ফেটে কান্না এলো। চোখ মুছে নবনী আজ ফিরে দাঁড়ালো। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, মেয়ে মানুষ দেখলে মুখ ভীষণ চুলকায় এইসব অসভ্যতা করার জন্য? সবাই মিলে হাসতে লাগলো নবনীর কথা শুনে। একজন বলল, শুধু মুখ না তো সুন্দরী, সারা শরীর চুলকায়। নবনীর ভীষণ ঘৃণা এলো এদের এরকম বাজে অঙ্গভঙ্গি দেখে। দ্রুত পা চালিয়ে চলে আসতে নিতে একজন পিছন থেকে শীষ দিয়ে বলল, পাখি তো পোষ মানতে রাজি আছে রে। আরেকজন বলল, গতি কি, আমরা ছাড়া তো এঁটো হয়ে গেছে। নবনীর এসব কথা সহ্য হলো না, আর ঘুরে দাঁড়িয়ে একটা চড় বসালো ছেলেটার গালে। তারপর আর দাঁড়ালো না। ঘৃণায় সমস্ত শরীরে আগুন ধরে গেছে তার। সন্ধ্যায় বের হতেই দেখে সবগুলো ছেলে স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। নবনীর ভীষণ ভয় হলো, বাড়িতে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে চারিদিক। নবনীর কলিজা শুকিয়ে গেল। সাব্বিরকে কল দিল নবনী। সাব্বির মসজিদের দিকেই যাচ্ছিল। নবনীর কল রেখে রিসিভ করলো। সব শুনে নবনীকে দাঁড়াতে বলল সাব্বির। ফরজের 3 রাকাত নামাজ পড়ে সাইকেল নিয়ে ছুটল সে বোনের জন্য। নামাজ পড়ে সাব্বির স্কুলের সামনে যেতে 10 মিনিট লাগলো। এসে দেখে নবনী সেই স্কুলের সামনে। ফোন দিল, কিন্তু ফোন অফ। হন্তদন্ত হয়ে নবনীকে খুঁজতে লাগলো সাব্বির। আশেপাশের দোকানের সব বন্ধ। 4টের সময় দোকান এগুলো বন্ধ হয়ে যায়। নবনীর কথা জিজ্ঞেস করার মতো তেমন কাউকেও পেল না সাব্বির। একটু পর দেখলো স্কুলের ভেতর থেকে কয়েকটা ছেলে বের হয়ে আসছে। সাব্বির এদের চেনে, এলাকার ছেলেরা। দিনে কেউ রাজমিস্ত্রি, কেউ মেকানিকের কাজ করে। একজন মেম্বারের ছেলে, ভাগিনা। রাত হলে জুয়া গাজার আসর বসে। সাব্বির দেখলো একজনের চোখ থেকে রক্ত বের হচ্ছে। যার চোখ থেকে রক্ত বের হচ্ছে সে মেম্বারের ভাগিনা। সবাই তাকে নিয়ে দ্রুত ছুটছে। সাব্বিরের ভীষণ দুশ্চিন্তা হলো, ছুটে গেল স্কুলের দিকে। কোথাও নবনীকে খুঁজে পেল না। নবনী বের হয়ে এলো বাথরুমের পেছন থেকে সাব্বিরের ডাক শুনে। সেই ভাইয়ের বুকের উপর চাপিয়ে পড়ে কাঁদতে লাগলো। সাব্বির কিছু না জিজ্ঞেস করে বোনকে ধাতস্থ হতে দিল। তারপর সাইকেলে বসিয়ে অন্য পথে বাড়িতে নিয়ে এলো। নবনী কারোর সাথে কোনো কথা বলল না। রাতে নবনীর গা কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের ঘোরে নবনী নানান আবল তাবল বলতে লাগলো। সাব্বির সারা রাত বোনের মাথায় পানি দিল, জল পড়তে দিল। বাবা মা ভাই বোন সবাই সারা রাত জেগে। রাবেয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন মেয়ের সুস্থতার জন্য। নবনীর জ্বর নামলো সকালে। এক রাতের জ্বরে নবনীর চোখ মুখ শুকিয়ে গেল। চোখের দিকে কালি পড়ে গেছে। নবনীর মুখ থেকে সবাই শুনল ঘটনা কি। 6-7 জন ছেলে ওরাও গেল। নবনী 1 গ্লাস ককশিট নিয়ে বানানো বেগম রোকেয়ার ছবির পিছনে লুকালো। ক্লাসরুমে আর লুকানোর মতো জায়গা নেই। নবনী বুঝলো এখানে সে ধরা খেয়ে যাবে, তাই বের হয়ে যেতে নিল। মেম্বারের ভাগিনা তখন নবনীকে দেখতে পেল। নবনীকে কাপ করে ধরতেই নবনী বিপদ বুঝে ছেলেটার চোখের ভিতর আঙুল ঢুকিয়ে দিল। ছেলেটার চিৎকারে সবাই আসতে লাগলো। নবনী গিয়ে টয়লেটে লুকালো। নবনীকে আর না খুঁজে ওরা তখনই বের হয়ে গেল। হাসে মালি মেয়েকে জড়িয়ে ধরে বলল, আর লাগবো না মা, সেলাই শিখতে যাও নে। নবনীও মেনে নিল। জীবনের এই দিক নবনীর কাছে এতদিন সম্পূর্ণ গোপন ছিল। নবনী কখনো ভাবেনি জীবনে এসবও হতে পারে। আজ নিজের সাথে হওয়ার পর কত বিহ্বল হয়ে গেল নবনী। মনে হলো তার মতো অসহায় আর কেউ নেই এই দুনিয়ায়। পরের 2 দিন স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু 2 দিন পর মেম্বার এলো নবনীদের বাড়িতে নবনীকে তার ছেলের বউ করে নেওয়ার জন্য। সোজাভাবে হাসে মালিকের ধমক দিয়ে বলল, আমার পোলার গালে থাপ্পড় দিয়েছে তোর মেয়ে। আমার বাগিটার চোখে সমস্যা দেখা দিয়েছে তোর মেয়ের জন্য। ও এখনো হাসপাতালে। তোর এই মাইয়া আমার পোলা বউ করে নিমু আমি।
কত তেজ আছে সব বের করব। তারপরে আমি সোলেমান মেম্বারের এক কথা মানুষ। গ্রামের সবাই জানে সুলমান মেম্বার কত নিকৃষ্ট লোক। তার ভয়ে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে দাঁড়ায় না। সবাই তাকে ভয় পায়। এলাকার চেয়ারম্যানও তাকে সমঝে চলে। তার নজর যখন পড়েছে তখন আর রক্ষা নেই। তার ছেলে সুমন এলাকার গাঁজার ব্যবসা করে সবাই জানে। নবনী বুঝতে পারল তার মাথায় কত বড় বিপদ ঝুলে আছে। সেই রাতেই সবাই মিলে সিদ্ধান্ত নিল গ্রামে আর থাকবে না। নবনীকে মেম্বারের হাত থেকে বাঁচাতে হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে খুব শীঘ্রই।